এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক। মৃত বা জীবিত ব্যক্তি বা ধর্মের সহিত কোনো প্রকার সম্পর্ক নাই। স্থান, কাল, পাত্র বা কোনো ঘটনার সহিত মিল সম্পূর্ণরূপে কাকতালীয় এবং এই কাহিনীর বিষয়বস্তু প্রাপ্তবয়স্কদের জন্য। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আজ আমাদের এই বিশেষ নিবেদন। আর আজকের নিবেদনে আপনার জন্য দেবব্রত বৈদ্যের লেখা গল্প বিষাদের বিষ। দেবব্রত বৈদ্য, যাকে আমরা ভালোবেসে দেবতা বলে ডাকি, তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। নিজের ফ্যামিলি ছাড়া পরিচিত ও পারিপার্শ্বিক হাজার মানুষের সঙ্গে নিত্য নতুন সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি বন্ধু সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে। স্কুল, কলেজ, পাড়া, ক্লাব, খেলার মাঠ ও কর্মক্ষেত্রে এমন অসংখ্য বন্ধুত্বের সম্পর্কের মধ্যে থেকে আমরা এমন কাউকে প্রতিটা স্তরে খুঁজে পাই যাদের সঙ্গে আজীবন সেই সম্পর্ক ভুলবার নয়। এর মধ্যেই গড়ে ওঠা কিছু বন্ধুত্বের সম্পর্ক যেখানে না থাকে কোনো স্বার্থ, না থাকে পারিপার্শ্বিক এড়িয়ে চলার কোনো ব্যস্ততা, বা না থাকে একে অপরের প্রতি সুযোগ নেওয়ার প্রচেষ্টা, বরং বিপরীতে সংকটের সাহায্যকারী হিসেবে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকে। এমনই এক সুন্দর মানুষের ছায়ায় আসার সৌভাগ্য হয়েছিল আমার কর্মজীবনে যোগ দেওয়ার পর থেকে। তিনি হলেন প্রিয় অলোকেশ দা। প্রসঙ্গত এই মানুষটি শুধু আমার কাছে একজন আইডিয়াল ব্যক্তি ছিলেন না, স্টাফ রুমে প্রতিটা কলিগের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। শুধু তাই নয়, স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক, ম্যানেজিং কমিটির প্রতিটা মানুষের কাছে তিনি ছিলেন সমান শ্রদ্ধার ও ভালোবাসার। এই হেন মানুষের ভূমিকা আমার মতো অত্যন্ত সাধারণ ব্যক্তির কাছে অনুপ্রেরণাদায়ক। তবে অন্যদের তুলনায় দাদার সঙ্গে আমার সম্পর্ক আরেকটু মনের। কখনো কখনো এমন কিছু কথা দাদা আমার কাছে শেয়ার করতেন যেগুলি দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে ছিল সম্পূর্ণ অজানা। প্রশ্ন করাতে অবশ্য উত্তর পেয়েছিলাম, আমাকে নাকি বিশ্বাস করা যায়। দাদার উত্তরে বেশ আশ্বস্ত হয়েছিলাম। কখনো কখনো আমার দুর্দিনে দাদা উদারভাবে আমার পাশে থেকেছেন। প্রসঙ্গত এই মানুষটি সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও একজন মানুষের কাছে উনি ছিলেন চরম বৈরী ভাবাপন্ন। অবশ্য যার কাছে এই ভগবান সুলভ মানুষটি বৈরী বলে বিবেচিত, তার কাছে পৃথিবীর কোনো সৎ নির্ভীক মানুষ ভালো হতে পারে না। শুধু দাদা নন, স্টাফ রুমে যে কেউ প্রতিবাদের ভাষা প্রয়োগ করলে তেনার প্রতিহিংসার কবলে পড়তে হতো। এতক্ষণ এই যে নোংরা, চরিত্রহীন, বর্বর, অসৎ, দুর্নীতিগ্রস্ত লোকটির কথা বলছি, তিনি হলেন আমার স্কুলের হেডমাস্টার। সারা জীবনে বহু মানুষের ব্যবহারের সঙ্গে পরিচিত হয়েছি, কিন্তু এত জঘন্য মানুষ দ্বিতীয়টি দেখিনি। এই চরিত্রহীন লোকটি আমাকে কয়েকবার ষড়যন্ত্রের দ্বারা চাপে ফেলার চেষ্টা করেছিল বটে, কিন্তু এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে অলোকেশ দা বরাবর আমার পাশে ছিলেন। পারিবারিকভাবে দাদা কিন্তু একজন সুখী মানুষ। দাদা বৌদি ছাড়াও 10-12 বছরের একমাত্র কন্যা সন্তান রয়েছে। বর্তমানে সে উত্তরবঙ্গের একটি মডেল স্কুলের আবাসিক ছাত্রী। বেশ কিছুদিন হলো দাদা কিন্তু স্কুলে আসছে না। যোগাযোগের চেষ্টা করছি স্কুলের পক্ষ থেকে প্রায় 1 সপ্তাহ ব্যাপী। ব্যক্তিগতভাবে আমি প্রতিদিন ফোন করি, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারি না। বাড়িতে গিয়ে খোঁজ নেওয়ার ভাবনা ছিল, কিন্তু ছাত্রছাত্রীদের তৃতীয় পর্যায়কালীন পরীক্ষা চলায় তা আর সম্ভব হলো না। এর মাঝে একদিন পরীক্ষা শেষে যখন বাড়ি ফিরছি, হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠল। পকেট থেকে ফোন বার করে আনন্দে অবাক হয়ে দেখি অলোকেশ দার কল। দেরি না করে ফোন রিসিভ করলাম। ভাঙা ভাঙা গলায় দাদা বললেন, ভাইটি, ফোনে সব বলা সম্ভব নয়, পারো যদি আজকেই আমার বাড়িতে চলে এসো, অন্তত তোমাকে সব কিছু বলতে চাই। আমি কিছু বলার আগেই ফোন কেটে দিলেন। কল ব্যাক করার চেষ্টা করেছিলাম, কিন্তু আবারও সুইচ অফ বলছে। বাড়িতে ফিরলাম, একটু রেস্ট নিয়ে কিছু টিফিন করে বেরিয়ে পড়লাম অলোকেশ দার বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আমি গ্রামে থাকি আর দাদা থাকেন শহরে, তাই পৌঁছাতে ঘন্টা 4 সময় তো লাগবেই। স্টেশনে পৌঁছানোর পর জানলাম মিনিট 5 আগেই একটা ট্রেন মিস করে গেছি। পরের ট্রেন 1 ঘন্টা পর। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। মনে মনে আনন্দ পেলাম। বৃষ্টির মধ্যে রাতের ট্রেন জার্নি একটা আলাদা রোমাঞ্চে ভরা। যাই হোক, 9:45 ট্রেন ঢুকলো আর প্যাসেঞ্জার্স অত্যন্ত কম। সিটে বসে কানে হেডফোন গুঁজে পা ছড়িয়ে সমস্ত সিটে শরীরটাকে এলিয়ে দিলাম। এরপর ঘুম ভাঙল নির্দিষ্ট স্টেশনের একটু আগেই। যখন স্টেশনে নামলাম প্রায় 12টা। স্টেশনে
মানুষের সংখ্যা বড়ই কম, কেমন একটা নীরবতায় ভরা। কিন্তু বিরক্ত হলাম। যে বৃষ্টি এতক্ষণ উপভোগ করছিলাম এখন সেটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। থামার কোনো লক্ষণই দেখছি না। ভাবান্বিত হয়ে ব্যাগ হতে ছাতা বার করে স্টেশনের বাইরে আসলাম। কোনো গাড়ি নেই। গাড়ি না থাকার ঘটনা গ্রামের স্টেশনগুলোতে সাধারণ বিষয়। শহরে এই বিষয় দেখে বড় অদ্ভুত লাগলো। অগত্যা চেনা পথে ছাতা ধরে এগিয়ে চললাম। রাস্তা সহ দাদার বাড়ি আমার পূর্ব পরিচিত। যেহেতু বার কয়েক এসেছি, শহরের রাস্তার কুকুরগুলোর আজ দেখা নেই। অবশ্য তার কারণ হিসেবে অতিরিক্ত বৃষ্টি হতে পারে। বোধহয় এই কারণে মানুষজনের সংখ্যা অত্যন্ত কম। প্রায় 15 মিনিট হাঁটার পর দাদার বাড়ির সন্ধান পেলাম। আধা ভেজা অবস্থায় কলিং বেলে চাপ দিতেই কেমন কান্নার সুরে কাছে থাকা একটা বিড়াল রাগান্বিত অবস্থায় পালিয়ে গেল। বেচারা হয়তো মনের সুখে ঘুম দিচ্ছিল, আমার জন্যে তার কাঁচা ঘুমে কাঠি পড়ল। যাই হোক, কলিং বেলের চাপে ভেতর হতে দরজা খোলার আওয়াজ পেলাম। দাদা নিজেই দরজা খুলে দিলেন ও আমাকে ভেতরে আসতে বললেন। সম্ভবত আমি আসার আগে সমস্ত বাড়িটা অন্ধকার ছিল। আমি প্রবেশের পর দাদা ড্রয়িং রুমের লাইট অন করলেন। কেমন আছে জিজ্ঞাসা করে দাদা সোফার একটা কোণ দেখিয়ে আমাকে বসতে বললেন। টেবিলে রাখা জলের বোতল হাতে নিয়ে নির্ধারিত স্থানে বসলাম। দাদাও অপর প্রান্তে একটা সোফার মাঝ বরাবর বসে পাশে থাকা চশমাটা হাতে নিলেন। মিনিট 2 পারস্পরিক কথা না বলে চুপ রইলাম। এর মধ্যে আমার মনস্তত্ত্বের বিচার দিয়ে দাদাকে পর্যবেক্ষণ করতে লাগলাম। একটা চিন্তার দাগ দাদার কপালে ও চোখে, এমনকি ঘরোয়া পোশাকে মলিনতার ছোঁয়া, দীর্ঘদিন যেটা পরিষ্কার করা হয়নি। অথচ স্কুলে দাদাকে নিত্য নতুন মার্জিত পোশাকে দেখেছি সারা জীবন। একটু নড়ে চড়ে বসে ধীর স্থিরভাবে প্রশ্ন করলাম, দাদা কেমন আছেন? কোনো উত্তর নেই। এবার আরও জিজ্ঞাসা করলাম, কি হয়েছে দাদা? আর কেনই বা তিনি দীর্ঘদিন স্কুলে যাননি, আর এভাবে হঠাৎ আমাকে ডাকলেন কেন? এবার অনেকটা সময় পরে দাদা উত্তর দিলেন, সব বলবো। এই কারণেই তো তোমার ডাকা। একমাত্র বিশ্বাসের পাত্র তুমি। তোমাকে না বললে যে আমি শান্তি পাবো না ভাই। দাদা বলতে শুরু করলেন যে গত সপ্তাহের প্রথমে যেদিন দাদা স্কুল থেকে ফেরেন সেদিন উনি অত্যন্ত খুশি ছিলেন। প্রসঙ্গক্রমে ওই দিন কিন্তু স্থানীয় আঞ্চলিক উৎসবের কারণে স্কুলে 2টোর বেশি ক্লাস সম্ভব হয়নি। অর্থাৎ 2 পিরিয়ডের পর আমাদের বিদ্যালয়ে ছুটি হয়ে যায়। তাই দাদাও নির্ধারিত সময়ের বহু পূর্বে বাড়িতে ফিরছিলেন। বিকালের আগেই যখন দাদা বাড়ি ফেরেন তখন দেখেন বাড়ির মেইন দরজা তালা বন্ধ। অবশ্য এটা স্বাভাবিক। দাদার পাশাপাশি বৌদিও স্থানীয় একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেন। তাই উভয়ের কাছে আলাদা চাবি থাকে, যাতে যে কেউ যে কোনো সময়ে আসার পর নিজের চাবি ব্যবহার করে বাড়ি ঢুকতে পারেন। এক্ষেত্রে দাদা তাড়াতাড়ি ছুটির পর প্রথম বাড়িতে আসেন, তাই তিনি নিজের চাবি ব্যবহার করে বাড়ির মধ্যে প্রবেশ করেন। দুপুরের নিঝুম বাড়িতে দাদা ওয়াশরুম হয়ে কাঁধের ব্যাগ নামিয়ে বেডরুমের দিকে এগিয়ে যেতেই রুমের মধ্যে দরজার ফাঁক হতে স্থির দৃষ্টিতে তাকিয়ে তিনি স্তব্ধ হয়ে গেলেন। দেখলেন বৌদি অন্য এক পুরুষের সঙ্গে অত্যন্ত বাজেভাবে শারীরিক ক্রিয়ায় মত্ত। অপ্রত্যাশিত ঘটনায় যেন ধনুক হতে বিশ্বাস নামক তীব্র গতিতে ছুটে আসা তীর দাদার বুক চিরে বেরিয়ে গেল। টলমলো পায়ে ড্রয়িং রুমে এসে বদ্ধ হয়ে যাওয়া মাথার দুদিকে হাত চেপে তিনি বসে পড়লেন সোফাতে। কি অসম্ভব যন্ত্রণা! ড্রয়িং রুমের 3টে সোফার মাঝে রাখা টেবিল থেকে দাদা, বৌদি, কন্যা নিজের ফ্রেমবন্দি ফটোটার দিকে তাকিয়ে চোখের জল চেপে রাখতে পারলেন না। আমার সামনে এই পর্যন্ত বলে অলোকেশদা মাথায় হাত দিয়ে ডান হাতের আঙুল দ্বারা নিজ চক্ষুদ্বয় চেপে ধরলেন। আমি সহানুভূতির সঙ্গে এগিয়ে গেলে উনি মাথা তুলে আমার দিকে ওনার ডান হাতের তালু দেখিয়ে থামিয়ে দিলেন। এরপর একটু সামলে বলতে লাগলেন, প্রচণ্ড ক্ষোভে রাগান্বিত হয়ে হিংস্র জঙ্গলি জানোয়ারের ন্যায় উত্তরাধিকার সূত্রে পাওয়া লাইসেন্সের পিস্তল নিয়ে স্টান গিয়ে দাঁড়ালাম আমার স্ত্রী ও সেই লোকটির সামনে। প্রথমে মিতালিকে নিশানা করি, কিন্তু সে লজ্জা ও ভয়ে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করে। মেয়েটির কথা মনে করে পিস্তল ঘুরিয়ে দিই ওই বর্বর লোকটার দিকে। কিন্তু কি যে হলো, দুর্বৃত্তদের বদলে নিজের কপালে বন্দুক ঘুরিয়ে শুট করে ফেললাম। নীরবে নিশ্চিন্তে এ পর্যন্ত সব শোনার পর
সামনে বসে থাকা অলোকেশ দাকে দেখে বুকের ভেতর একটা ঝড়ো গরম হাওয়া বয়ে গেল। হঠাৎ ঘরে আবছায়া আলোটুকু যেন দপ করে নিভে গেল। নেমে এলো গাঢ় নিঝুম অন্ধকার। একটা পচা দুর্গন্ধ ঘরটাকে বদ্ধ গুমট পরিবেশে রূপান্তর ঘটিয়েছে। এক মুহূর্ত দেরি না করে একরাশ চাপা কষ্টে বাইরে আসি। তখন প্রায় ভোর রাত। পৌঁছালাম নিকটবর্তী থানায়। অলোকেশদার মিসিং হওয়া ঘটনা থেকে রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা অফিসারকে খুলে বলি। আমার কথাগুলো সম্ভবত একটু বিশ্বাস করে টেবিলে রাখা এক গ্লাস জল ঢক ঢক করে খেয়ে অফিসার তার ক্যাপ বগলে চেপে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সম্ভবত ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিয়ে অফিসার চেয়ার ছেড়েছিলেন। তবে পাশাপাশি এই প্রশ্নটিও আমাকে করতে ছাড়লেন না যে সত্যি যদি অনুরূপ কিছু না ঘটে আর আমার কথার সঙ্গে যদি অমিল ধরা পড়ে, তবে ওই ঘটনায় অপরাধী হিসেবে আমার নামও জড়িয়ে যেতে পারে। একটু আশঙ্কা নিয়ে ভাবতে লাগলাম, যদিও এমনটা ভাবিনি। ভাবলে কি আর পুলিশ থানায় আসতাম? যাই হোক, একটু পর পুলিশের দলবল সহ আমি অলোকেশদার বাড়ির কাছে পৌঁছালাম। ভেতর থেকে লক করা। শেষমেশ দরজা ভেঙেই পুলিশকে ঢুকতে হলো। ঢুকেই ড্রয়িং রুম, কিন্তু সেখানে গত রাতে আমার উপস্থিতির কোনো চিহ্ন নেই। সরাসরি চলে গেলাম সেই রুমের দিকে যেখান থেকে দুর্গন্ধ আসছিল। সেখানে দেখলাম অলোকেশদার পচন ধরা মৃতদেহ। দাদার হাতে তখনও পিস্তলটি ছিল। কেমন বীভৎসভাবে নিজেকে হত্যা করেছে। পুলিশি তদন্তে কি হবে জানা নেই। এটা আত্মহত্যা না হত্যাকাণ্ড। যাই হোক, পুলিশ তার প্রয়োজনীয় তদন্ত আঙুলের ছাপ সংগ্রহ করে ডেড বডি নিজেদের অধীনে নিলেন। ক্লান্তিকর শরীরে আমিও বাড়ি ফিরলাম। সেদিন আর স্কুলে যাওয়া সম্ভব হয়নি। ততক্ষণে স্কুলে এই মর্মস্পর্শী ঘটনা ছড়িয়ে পড়েছে। পরবর্তী কয়েকদিন আমার পক্ষে উদ্ধার করা সম্ভব হয়নি যে কিভাবে মৃত্যুর পরে দাদা নিজে আমাকে কল করে তার বাড়িতে ডেকে এই ঘটনার আলোকপাত করেছেন। আর প্রমাণ হিসেবে আমি নিজেই পুলিশকে তৎক্ষণাৎ তা জানিয়েছি। কিন্তু জানি কথাগুলো সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয়। দাদা বেঁচে থাকাকালীন আমাকে যেভাবে বিশ্বাস করতেন, হয়তো মারা যাওয়ার পরেও তা বজায় রাখলেন। তবে দাদা ভাইয়ের মধ্যে এই কথাগুলো একেবারে গোপন রইল না। মাস কয়েক পর তদন্তের রিপোর্ট অনুযায়ী বৌদির পাশাপাশি আশ্চর্যজনকভাবে আমার স্কুলের সেই চরিত্রহীন ব্যক্তিটি ধরা পড়লেন। স্কুলের জুনিয়র হিসেবে একমাত্র আমারই অজানা ছিল যে হেডমাস্টারের নিজের শ্যালিকা ছিলেন অলোকেশদার স্ত্রী। শেষ হলো আজকের নিবেদন। গল্প পাঠে আমি নীল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের বিভিন্ন গল্প, পুরাণ কাহিনী সম্বন্ধে জানতে নীলস মাইথোলজি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।